সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমরা সাম্প্রতিক সময়ে পড়তেছি মাইনর অ্যাক্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় বিস্ফোরক উপাদানাবলী আইন ১৯০৮। এই আইনটি আপনার ১৯০৮ সালের আপনার ৬ নং আইন হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এই আইনটি আপনার ৮/৬/১৯০৮ তারিখ থেকে সমগ্র বাংলাদেশে আপনার কার্যকর হয়। তো এই আইনটিতে আমাদের বর্তমানে আপনার ৬ ক পর্যন্ত আমাদের পড়লেই হবে। এছাড়া অন্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনার বর্তমান সময়ে বিলুপ্ত রয়েছে। তো এখানে এই আইনটি আমার দৃষ্টিতে মনে হয় যে সবচেয়ে ছোট একটি মাইনর অ্যাক্ট। সবচেয়ে ছোট মাইনর অ্যাক্ট হলেও এখানে অনেকগুলো বিষয় আছে গুরুত্বপূর্ণ এবং এখান থেকে কিন্তু বিগত সময়ে অনেকবার প্রশ্ন এসেছে। অর্থাৎ এই ৬টা ধারা বা ৭টা যে কয়টা বিষয় এখানে আছে এগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্ন এসেছে এবং এখান থেকে প্রশ্নগুলো খুব কাছাকাছি মনে হয়, যার কারণে আমরা ইজি বিষয়গুলো বেশি ভুল করে থাকি। তো আজকে আমরা একটু মনোযোগ দিয়ে পরিপূর্ণভাবে আইনটা দেখার চেষ্টা করি। প্রথমেই রয়েছে আমাদের ধারা ১, সংক্ষিপ্ত শিরোনাম ও বিস্তৃতি। এর মানে হচ্ছে এই আইনটার নামকরণ কী হবে ইতিমধ্যে বলা হয়েছে। তারপর হচ্ছে কোথায় বিস্তৃত হবে, সমগ্র বাংলাদেশে। ধারা ২ রয়েছে আপনার বিস্ফোরক দ্রব্যের সংজ্ঞা। তো আপনার ১৯০৮ সালের আগে কিন্তু আরেকটা আইন আছে, যে আইনটা আপনার ১৮৮৪ সালে, যে আইনটার নাম হচ্ছে বিস্ফোরক আইন। এই দুইটা আইন কিন্তু আপনারা লিখতে কিন্তু অনেকে ভুল করেন। অর্থাৎ বিস্ফোরক আইন একটা, আর একটা হচ্ছে বিস্ফোরক উপাদানাবলী। খেয়াল করবেন, একটা হচ্ছে বিস্ফোরক শুধুমাত্র, আর একটা হচ্ছে বিস্ফোরক উপাদানাবলী। যেটা বিস্ফোরক উপাদানাবলী সেটা হচ্ছে আমার ১৯০৮ সালের, আর যেটা শুধুমাত্র বিস্ফোরক আইন সেটা হচ্ছে ১৮৮৪ সালে। এই ১৮৮৪ সালের যে আইনটা আছে বিস্ফোরক আইন, সেখান থেকে শুধুমাত্র আমাদের ৪ ধারা যেটা আছে সংজ্ঞা এটা লাগবে এবং বিনা পরোয়ানায় গ্রেপ্তারের একটা ধারা আছে, সম্ভবত ১৩ ধারা। এই দুটো বিষয় আমাদের লাগবে, অন্য বিষয়গুলো আমাদের তেমন দরকার নেই। তবে এই আইনটি এত বেশি পড়ার দরকার নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বিস্ফোরক যে উপাদানাবলী আইনটি আছে এটি। তো ২ রয়েছে আমাদের বিস্ফোরক দ্রব্যের সংজ্ঞা। আপনার বিস্ফোরক মানে আমরা বুঝতে পারি যে এটা একটা বিস্ফোরণ ঘটে এরকম কোনো কিছু। তো এটা ঘটাইতে গিয়ে আপনার যেই দ্রব্যগুলো আপনার লাগে এই সবগুলো হচ্ছে আপনার বিস্ফোরক দ্রব্য। এই ক্ষেত্রে আমরা এই আইনটা থেকে পিছনের আইনটি থেকে যদি একটু ঘুরে আসি, অর্থাৎ ১৮৮৪ সালের যে আইনটি আছে বিস্ফোরক আইন, এটার যে আপনার ৪ ধারা এখানে বলা আছে আপনার বারুদ, অর্থাৎ বারুদ জাতীয় যে বিষয়টা আছে সমস্ত কিছু আপনার বিস্ফোরকের ভিতরে পড়বে। তারপর থাকতেছে নাইট্রোগ্লিসারিন যে প্রোডাক্ট, এটা আপনার পড়বে বিস্ফোরকের মাঝে। তারপর আপনার ফাটানো পাউডার, তারপর আতশবাজি, তারপর ফিউজ যে টিউবের মতো ব্যবহার করা হয়, এইগুলো আপনার বিস্ফোরক দ্রব্যের ভিতর। এছাড়াও আরও বেশ কিছু উপাদান বা বেশ কিছু দ্রব্যের এখানে নাম আছে, যে বিষয়গুলো আমাদের মনে রাখা খুবই কষ্টকর, একটু কঠিন ভাষাতে আর কি। যে বিষয়গুলো সহজ, অর্থাৎ পরীক্ষার জন্য টিকা আসবে আপনার এই পর্যন্ত লিখতে পারলেও আপনার চলবে। এই ক্ষেত্রে আমরা দুইটা ধারা কিন্তু ব্যবহার করব, বিস্ফোরক আইন ১৮৮৪ এটার ৪ ধারা, এবং তার পাশাপাশি আমরা লিখব বিস্ফোরক দ্রব্য বিস্ফোরক উপাদানাবলী যেটা আছে এই বিস্ফোরক উপাদানাবলী আইনের ২ ধারা, এটাও কিন্তু আমরা পাশাপাশি লিখব। আমরা ১৮৮৪ সালের ৪ ধারা দেখলাম, এখন আমরা দেখব যে বিস্ফোরক দ্রব্যের যে বিস্ফোরক উপাদানাবলী যে আইনটা আছে এটার ২ ধারাতে আমাদের কি বলতেছে। এটার ২ ধারায় বলতেছে আপনার বিস্ফোরক দ্রব্য তৈরিতে ব্যবহৃত আপনার বস্তু, অর্থাৎ এই যে বিস্ফোরক যেটা হয়, বিস্ফোরণ হয়, এই বিস্ফোরক যে আপনার প্রোডাক্ট এটা তৈরি করতে যে সকল বস্তু আপনার লাগে সবগুলোই আপনার বিস্ফোরক বলে আপনার গণ্য হবে। এছাড়াও থাকতেছে আপনার সরঞ্জাম, তারপর হচ্ছে কল মানে মেশিন, তারপরে ধরা হয় আপনার যন্ত্রপাতি মানে যেটা টুলস, তারপর হচ্ছে মাল মশলা। এখানে মাল মশলা বলতে এটা বুঝেন না যে আপনার গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, এরকম না। আপনার মেটেরিয়ালস যেগুলো ব্যবহার করা হয় সেগুলোর কথা বলা হয়েছে। তারপরে হয়েছে আপনার যেমন ধরেন এমন কিছু রাখছেন আপনি যেগুলো উদ্ধার হয়েছে, যেগুলো আপনি বিস্ফোরণের কাজে ব্যবহার করার জন্য আপনি রাখছিলেন, এরকম মনস্থির করে রাখছেন, ওই প্রোডাক্টগুলো যদি উদ্ধার হয় ওইগুলোও হচ্ছে আমাদের বিস্ফোরক দ্রব্য। এছাড়াও ধরেন আপনার সরঞ্জাম, কল বা যন্ত্রপাতির যে আপনার বিভিন্ন ক্ষুদ্র অংশ আছে, এই ক্ষুদ্র অংশগুলোও আমাদের বিস্ফোরক দ্রব্য বলে গণ্য হবে। তাহলে আমরা দুটো ধারা পাইলাম, যে বিস্ফোরক দ্রব্য ১৯০৮ সালের যেটি রয়েছে বিস্ফোরক উপাদানাবলী আইন, এটার ২ ধারা, এবং ১৮৮৪ সালের যেটা বিস্ফোরক আইন আছে সেটা রয়েছে আমাদের ৪ ধারা। এখন এখানে যে আমাদের শাস্তির ধারা আছে ৩ ক ৪, ৫, এই ৪টা ধারায় রয়েছে আমাদের এখানে শাস্তির বিষয়, এবং সহায়তার জন্য থাকতেছে আমাদের ৬। এই ৪টা হচ্ছে আমাদের মূল অপরাধ এবং ৬ রয়েছে এই অপরাধগুলোর
সহায়তার বিষয়। তখন আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথম যে বিষয়টা রয়েছে ধারা 3-এ জীবন, আপনার ব্যক্তি বা সম্পত্তির বিপন্ন করতে পারে এমন বিস্ফোরণ ঘটানোর শাস্তি। অর্থাৎ এমন একটা বিস্ফোরণ আপনার ঘটানো হয় যেটার দ্বারা মনে করেন যে মানুষের মৃত্যু ঘটতে পারে, আবার হতে বা আপনার গুরুতর আঘাত হতে পারে, এই রকম উদ্দেশ্য নিয়ে যে বিস্ফোরণটা ঘটানো হবে সেই ক্ষেত্রে সেটা আপনার বেআইনিভাবে এবং বিদ্বেষপূর্ণভাবে হতে হবে। এবং সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির ক্ষতি নাও হয়, ক্ষতি যদি কোনো ব্যক্তির নাও হয় তবুও কিন্তু সেই ব্যক্তি আইনের আওতায় আসবে, অর্থাৎ শাস্তি কিন্তু সে পাবে। এক্ষেত্রে শাস্তি কিন্তু আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত কিন্তু রয়েছে। এক্ষেত্রে শাস্তি একেবারে আপনার মৃত্যুদণ্ড পর্যন্ত আছে, অর্থাৎ সর্বনিম্ন আপনার একেবারে নিম্ন পর্যায়ে যেটা সেটা রয়েছে আমাদের 5 বছর, এছাড়া উচ্চ পর্যায়ে একেবারে মৃত্যুদণ্ড। তাহলে আমরা মৃত্যুদণ্ডের কিন্তু একটা দ্বারা কিন্তু এক্ষেত্রে পেয়ে গেলাম। অর্থাৎ মৃত্যুদণ্ডের বিধান যেটা হয় আপনার কোন কোন ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া যায় এরকম যে আপনার ধারাগুলো আছে, এক্ষেত্রে কিন্তু আমরা বিস্ফোরক উপাদানাবলী আইন 1908 সালের যেটা আছে আইনটা, এই আইনটার 3 ধারাতে কিন্তু মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এরপর রয়েছে আমাদের 3 ক, যেখানে রয়েছে অপরাধ করার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর শাস্তি। আগেটা তো আমরা দেখলাম যে আপনার জীবন নাশ করার জন্য বা ধরেন আপনার কি করার জন্য, যে সম্পত্তি বিপন্ন বা গুরুতর যে ক্ষয়ক্ষতি সেটার জন্য। এখন আমরা যেটা দেখতেছি আপনার 3 কতে বলছে যে আপনার এমন একটা বিস্ফোরণ ঘটানো যেটার মাধ্যমে মনে করেন যে অন্য একটা অপরাধ অনুষ্ঠিত হতে পারে। যেমন ধরেন আমরা অনেক সময় দেখছি যে স্বর্ণের দোকানে আমাদের লুট হয়, তো সেক্ষেত্রে 2-3টা কিন্তু ককটেল বা বোমা কিন্তু ফাটানো হয়। এই যে আপনার যে জিনিসটা ফাটানো হয় বা বিস্ফোরণ ঘটানো হয় এটা কিন্তু কিসের উদ্দেশ্য? এটা উদ্দেশ্য হলো একটা আতঙ্ক সৃষ্টি করে সেখানে তারা কি করবে, আপনার ডাকাতি করবে। তাহলে আপনার ওই উদ্দেশ্যে এটা ব্যবহার করতেছে, তখন এই যে কাজটা এটা কিন্তু আপনার এখানে কিন্তু চলে আসতেছে। আপনার এই ক্ষেত্রে কি হবে যে অন্য একটি অপরাধ করার জন্য বা অন্য একটা অপরাধে সহায়তা করার জন্য, যেমন ধরেন কাউকে শুধুমাত্র বলা হলো যে তোর কাজ খালি তুই খালি এই কাজটা করে দিবি, পারবি কি না? সে বললো হ্যাঁ পারবো। এখন তাহলে সে যে আপনার এই কাজটা করলো এটা আপনার হচ্ছে যে ডাকাতিতে সে সহায়তা করতেছে এই কাজটা। এখন এই কাজটাও কিন্তু আমাদের এইখানে বিস্ফোরণের যে কাজটা, এই বিস্ফোরণের কাজটা কিন্তু সে এই কাজে করলো এবং এটার কারণে পরবর্তীতে সে ডাকাতিতে সফল হইলো, ডাকাতি করতে পারলো না পারলো না এটা দেখার বিষয় না। এখানে মূল উদ্দেশ্যটা ছিল যে অন্য একটা অপরাধকে সহায়তা করার জন্য আপনার বিস্ফোরণ ঘটানো। এক্ষেত্রে ওই যে আপনার অন্য একটি অপরাধ সেটা অনুষ্ঠিত হোক বা না হোক এটা আপনার এক্ষেত্রে দেখার বিষয় না। এটা হতেও পারে আপনার নাও হতে পারে। এটা হলো মূলত আপনার 3 ক যেটা রয়েছে আপনার 3 কর একটা বিষয়বস্তু। এখানে কিন্তু শাস্তির ব্যবস্থা আছে। শাস্তির ব্যবস্থা রয়েছে আমাদের সর্বনিম্ন 3 বছর, 3 বছর থেকে আপনার সর্বোচ্চ কিন্তু রয়েছে 7 বছর পর্যন্ত শাস্তির ব্যবস্থা। এরপরে রয়েছে আমাদের 4 ধারা বিস্ফোরক, আপনার বিস্ফোরক উপাদানাবলী আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারা হিসেবে যেটাকে দেখা হয় আপনার 4, কারণ ইতিপূর্বে বেশ কয়েকবার এই ধারা থেকে কিন্তু প্রশ্ন আসছে। এক্ষেত্রে বলা আছে আপনার 4 ধারাতে বিস্ফোরণ ঘটানোর জন্য অথবা সম্পত্তি বিপন্ন করার জন্য ইচ্ছায় বিস্ফোরক প্রস্তুত বা রাখার শাস্তি বা দখলে রাখার শাস্তি। অর্থাৎ যখন কোনো বিস্ফোরণ ঘটানোর আগে যখন কারো কাছ থেকে উদ্ধার হবে তখন এই মামলা করতে গেলে আমাদের এই 4 ধারার বিষয়বস্তুটা কিন্তু আসবে। অর্থাৎ 4 ধারাটা অনেক ইম্পর্টেন্ট। তো 4 ধারার ক্ষেত্রে ক এবং খ রয়েছে। চ এবং খ আপনার শাস্তি কিন্তু একই। এক্ষেত্রে শাস্তি আপনার সর্বনিম্ন 3 বছর থেকে আপনার 20 বছর পর্যন্ত কিন্তু শাস্তির ব্যবস্থা রয়েছে। তো এক্ষেত্রে আমাদের ক এবং খতে কি দেখতে হবে? কতে আপনার বলা আছে বিস্ফোরণ ঘটানোর জন্য এমন কোনো কাজ করতে হবে, অর্থাৎ বিস্ফোরণ ঘটানোর জন্য এমন কোনো কাজ করবে কিন্তু আপনার জীবন বিপন্ন বা গুরুতর ক্ষতির একটা ষড়যন্ত্র যদি করে সেটা, অর্থাৎ এমন কোনো কাজ করবে অথবা যদি কেউ ষড়যন্ত্র করে, কেউ যদি আপনার ষড়যন্ত্র করে তবে সেটাও কিন্তু আসবে আমাদের এই 4 ধারাতে। এমন কোনো কাজ বা ধরেন আপনার বিস্ফোরণ ঘটানোর জন্য কেউ যদি ষড়যন্ত্র করে সেটা আপনার আসবে এখানে আমাদের 4-এর কতে। 4-এর খতে যে বিষয়টা রয়েছে, খর বিষয়টা হচ্ছে আপনার বিস্ফোরক যদি কোনো ব্যক্তি আপনার তৈরি করে, এছাড়াও রয়েছে আপনার কোনো ব্যক্তির যদি দখলে থাকে বা নিয়ন্ত্রণে থাকে, এতে আপনার দুর্ঘটনা বা বিস্ফোরক ঘটুক বা না ঘটুক, অর্থাৎ সেটা বিস্ফোরিত হোক বা না হোক, তাহলে আপনি কি থাকতে হবে? এই ক্ষেত্রে আপনার যদি কোনো ব্যক্তি আপনার তৈরি করে আবার অথবা সে দখলে বা নিয়ন্ত্রণে রাখে এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে আপনার ক্ষতি সাধন হোক বা না হোক, বিস্ফোরণ হোক বা না হোক,
সেটার জন্য সে শাস্তির আওতায় আসবে 4-এর খতে। এক্ষেত্রে আমরা 2018 সালের এএসআই টু এসআই পরীক্ষা যদি দেখি, ওইখানে কিন্তু আপনার একজনের গাড়িতে কিন্তু এরকম পাওয়া গেছিল বিস্ফোরক। সেক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর 4-এর খ। কেন? আপনার তার দখল থেকে সেটা উদ্ধার হয়েছিল, নিয়ন্ত্রণ থেকে সেটা উদ্ধার হয়েছিল। সেক্ষেত্রে আপনার বিস্ফোরণ হোক বা না হোক, এই জন্যই 4-এর খটি ছিল। তারপর রয়েছে আমাদের ধারা 5-এ সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরণ আপনার করানো বা তৈয়ার বা দখলে রাখার শাস্তি। যে আপনার এক্ষেত্রে কীরকম হবে, যে আপনার একটা সন্দেহজনক পরিস্থিতি, আপনার ধরেন বৈধ কাগজপত্র নিয়ে আপনার কাছে জিনিসটা আছে, কিন্তু আপনার দেখা গেছে এরকম একটা কারণে সেখানে বিস্ফোরণ ঘটলো, তখন এসে আপনাকে কিন্তু মূলত সন্দেহ করা হলো যে আপনার কার্যক্রম সন্দেহজনক। এখন আপনি যদি সেই গবেষণার বিষয়টা বলেন বা অন্য কোনো কারণে এখানে বিস্ফোরণ ঘটছে, আপনি এটার বৈধতা দেখাইতে না পারেন বা কি কাজ করতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটছে এরকম যদি আপনি সদুত্তর দিতে না পারেন, সেক্ষেত্রে দেখা গেছে আপনি সন্দেহজনক একটা কাজ করছেন। এই কাজের জন্য আপনার একটা আইনে শাস্তির ব্যবস্থা থাকবে, সেটা হচ্ছে মূলত আপনার 5 ধারাতে। অর্থাৎ আপনি বৈধ জিনিস থাকলেও যদি আপনার এক্ষেত্রে কার্যক্রমগুলো আপনার অবৈধ হয়ে থাকে বা সন্দেহজনক হয়, যে আপনার এটা সন্দেহজনক কাজে ব্যবহৃত হতে পারে বা এরকম একটা বিস্ফোরণ ঘটছে যে দেখা গেছে আপনার এটার কোনো সঠিক ব্যাখ্যা আপনি দিতে পারতেছেন না, তখন আপনি চলে আসবেন কিন্তু এই 5 ধারাতে। এর উপর রয়েছে আমাদের 6 ধারা, যেখানে রয়েছে অপরাধে সহায়তা করার শাস্তি। তো অপরাধে সহায়তা কিন্তু আমাদের বিভিন্নভাবে সেটা হইতে পারে। যেমন ধরেন কি কি, যেমন টাকা দিয়ে সহায়তা হইতে পারে, তারপর জিনিসগুলো আপনার সরবরাহ করে হতে পারে, ঘরবাড়ি বা কোনো স্থান তাকে আপনার ব্যবহার করবার জন্য আপনার দিয়ে সহায়তা হতে পারে। এছাড়াও আপনার এখানে আছে পরামর্শ, তারপর আছে সাহায্য করে, এরকম বা প্ররোচনা দিয়ে। এই যে বিভিন্ন পদ্ধতি যেভাবে আপনি করেন এই কাজটা হবে এক্ষেত্রে আপনার সহায়তাকারী। এক্ষেত্রে যদি কেউ সহায়তা করে তবে সেই ব্যক্তি কিন্তু আমাদের 6 ধারাতে কিন্তু শাস্তির আওতায় আসবে। তারপরে সর্বশেষ যে ধারাটি আমাদের রয়েছে 6 ক, এতে আপনার বলা আছে যে অপরাধ তদন্তের সময়সীমা, অর্থাৎ এই ধারায় যে আপনার মামলা রুজু হবে সেই মামলার তদন্তের সময়সীমা কিভাবে নির্ধারণ করা আছে। আমরা এই ক্ষেত্রে যদি দেখি যে অস্ত্র আইনের যে পদ্ধতি বা অন্যান্য আইনের যে পদ্ধতি আছে সেটার সাথে মিল রেখেও আপনার এখানে করা হয়েছে। কিভাবে বলা হয়েছে, যে আপনার 6-এর কথায় বলা আছে আপনার যখন কোনো মামলা হবে, মামলা রুজু হয়ে যাবে, অথবা ম্যাজিস্ট্রেট কর্তৃক তদন্তের যখন আদেশ দেওয়া হবে, সেই আদেশ প্রাপ্তি সাপেক্ষে আপনার যদি আসামি অ্যারেস্ট থাকে হাতে নাতে, তবে সেই ক্ষেত্রে আপনার 15 কার্য দিবস, আর যদি আসামি পলাতক থাকে তবে আপনার 60 কার্য দিবস। তারপর আপনার 2-এ বলা আছে, 6 ক 2-তে বলা আছে যে আপনার এই যে আপনার 15 কার্য দিবস বা 60 কার্য দিবসে যদি আপনার আয়ু ব্যর্থ হয় তবে সেক্ষেত্রে আয়ুর একটা নিজস্ব পাওয়ার থাকবে। সেক্ষেত্রে তিনি অবশ্যই 7 কার্য দিবস আপনার সময় বৃদ্ধি নিজে থেকে করে তদন্ত সমাপ্ত করে আপনার প্রতিবেদন দিবে। এখন ধরেন আয়ু এই ক্ষেত্রেও ব্যর্থ হয়েছে, পরবর্তী 7 কার্য দিবসেও ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে তিনি কি করবেন? সেক্ষেত্রে তার আর কোনো পথ খোলা নাই, সে অবশ্যই 24 ঘন্টার মাঝে কি করবেন? একটা রিপোর্ট দিবেন। তিনি আপনার কর্তৃপক্ষের কাছে ম্যাজিস্ট্রেটকে অবহিত করে একটা রিপোর্ট দেবেন, প্রতিবেদন দেবেন পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এই ক্ষেত্রে যারা সেটা প্রাপ্ত হবে সেই আপনার কর্তৃপক্ষ বা আদালত এই ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত গ্রহণ করবে আয়ু পরিবর্তন করার। কি? আয়ু পরিবর্তন করার। এখন যে আয়ু পরিবর্তন করা হইলো, সেই যে নতুন একজন আয়ু হইলো, সেই নতুন আয়ু আপনার আসামি যদি অ্যারেস্ট থাকে তাহলে আপনার 7 কার্য দিবস, আর আসামি যদি পলাতক থাকে তবে তিনি পাবেন 30 কার্য দিবস। এই হলো তার জন্য একটা তদন্তের সময়সীমা। এই ক্ষেত্রে আমরা অন্যান্য আইনে যেরকম শাস্তির বিধান দেখছি, বা ধরেন আপনার এসিআর লিপিবদ্ধ করার যে নিয়ম, বা ধরেন আপনার বিভাগীয় ব্যবস্থা নেওয়ার যে নিয়ম, এই নিয়মগুলো কিন্তু আপনার এখানে তদন্তের সময়সীমার ক্ষেত্রে কিন্তু আমাদের যুক্ত করেনি। এই ছিল মূলত আমাদের বিস্ফোরক যে আপনার উপধারাবলী আইন 1908, এটার একটা বিষয়বস্তু এবং অন্যান্য বিষয়গুলো। তো এই ক্ষেত্রে আমি শিরোনামগুলো আরেকবার আপনাদের বলে দিই। 1 ধারায় রয়েছে সংক্ষিপ্ত শিরোনাম ও বিস্তৃতি। তারপরে রয়েছে ধারা 2-তে বিস্ফোরক দ্রব্যের সংজ্ঞা, তার সাথে আমাদের পড়তে হবে 1884 সালের যে আপনার বিস্ফোরক আইন আছে সেটার আপনার 4 ধারা। তারপর রয়েছে ধারা 3-এ আপনার জীবন, ব্যক্তি বা সম্পত্তি বিপন্ন করতে পারে এমন বিস্ফোরণ ঘটানোর শাস্তি, এক্ষেত্রে আপনার কারো ক্ষতি হোক বা না হোক। তারপর হচ্ছে ধারা 3-এ 3 কতে রয়েছে অপরাধ করার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর শাস্তি। তারপর রয়েছে ধারা 4-এ বিস্ফোরণ ঘটানোর জন্য অথবা সম্পত্তি বিপন্ন করার ইচ্ছায় বিস্ফোরক প্রস্তুত রাখা, নিয়ন্ত্রণে রাখা ইত্যাদির যে শাস্তি, এটা রয়েছে আমাদের 4 ধারাতে। 5-এ রয়েছে সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরণ করানো, তৈয়ার বা দখলে রাখার যে শাস্তি আছে সেটা, মানে যখন সন্দেহজনক পরিস্থিতি সৃষ্টি হবে।
তারপর রয়েছে আমাদের ধারা 6 অপরাধের সহায়তাকারী শাস্তি, সেটা বিভিন্নভাবে হতে পারে, আপনারা জানছেন। তারপরে 6 কতে রয়েছে আমাদের তদন্তের যে সময়সীমা আছে সেটি। আইনটা আপনার ছোট দিকে কেউ অবহেলা করবেন না, আমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে আইনটি পড়তে হবে, জানতে হবে। দেখা হবে আমাদের পরবর্তী মাইনর অ্যাক্টের ক্লাসে। আজকের মতো আমাদের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।